আসসালামু আলাইকুম। মেড রাকিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে এমবিবিএস এর যে অ্যাডমিশন টেস্ট হবে 2025-26 সেশনের। তো সেখানে আমরা জানি যে গভর্নমেন্ট কিছু ইনফরমেশন দিয়েছে যে কিছু হচ্ছে আইকিউ অ্যাড করা হতে পারে, তো এবং কিছু মানবিক গুণাবলী সম্পূর্ণ প্রশ্ন অ্যাড করতে পারে। তো অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন, সো আমরা এখানে কিছু আইকিউ টেস্ট অ্যাড করেছি যাতে যে কোনো রকম আইকিউ, যত রকমের আইকিউ আসতে পারে তার সম্পর্কে আমরা একটা ওভারভিউ বা ওভারলুক দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখে ফেলেন, তাহলে আপনাদের এমবিবিএস যে আইকিউ যে টেস্টগুলো আসবে সেগুলো আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো আজকের ক্লাসটা সম্পূর্ণ একটা আইকিউ বেসিস ক্লাস। সো এখানে আমি কিছু সেকশন ওয়াইজ ডিভাইড করে দিয়েছি কয়েকটা প্রশ্ন। সেই প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে অনেকগুলো আইকিউ আপনারা কিন্তু নিজেরাই এই থিওরি বেসড করে এবং কনসেপচুয়াল ক্লিয়ার হয়ে সেগুলো সলভ করতে পারবেন। তো এমবিবিএস এর টেস্ট আইকিউ যেটা আছে, টেস্টের আইকিউ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভিডিওটা দেখে সবাই কিছু করে উপকৃত হবেন। আচ্ছা, প্রথমত আমরা আসি যে সিরিজ বা প্যাটার্ন টাইপের যে সমস্যাগুলো, অর্থাৎ কিছু সিরিজ থাকবে। আমরা 9-10-এ কিন্তু পড়েছি সমান্তর ধারা বা গুণোত্তর ধারা, ওখানে আরও অনেক জটিল সমস্যা ছিল, কিন্তু এখানে যেহেতু এমসিকিউ বেসড সেহেতু অত জটিল জিনিস থাকবে না, কিন্তু টেকনিক্যাল ওয়েতে আমাদের সলভ করতে হবে। তো প্রথম প্রশ্নটাই যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে 2, 6, 12, 20, 30 এখানে জিনিসটা তারপর কোশ্চেন একটা মার্ক দিয়েছে, অর্থাৎ এর পরের সংখ্যাটা কি হতে পারে, হোয়াট উইল বি দ্য নেক্সট নাম্বার। তাহলে হচ্ছে দেখুন যে এটা কিন্তু 1 নাম্বার, এটা হচ্ছে আপনার 1 নাম্বার যে শুরুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রম, অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন এরকম। তাহলে প্রথমে 2, 6, 12, 20, 30। তাহলে আপনারা যদি একটু দেখেন যে 2 থেকে এখানে 4 বৃদ্ধি পেয়েছে 6 থেকে দেখুন আবার 6 বৃদ্ধি পেয়েছে 12 থেকে দেখুন যে 8 বৃদ্ধি পেয়েছে। তারপর অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে 2 থেকে 4 বৃদ্ধি পেয়েছে, 4-এর সাথে 2 যোগ করলে 6, তাহলে 6 থেকে আবার 6 যোগ করলে কত হয় 12। এখন আগে কত 6 বেড়েছে, এখন কত বাড়বে, 6-এর সাথে 2 যোগ করলে 8, তাহলে 12-এর সাথে 8 যোগ করলে 20। আগে কত যোগ করেছিলাম, 8 যোগ করেছিলাম, এর পরবর্তীতে তার সাথে আরও 2 যোগ করবো, তাহলে 10, তাহলে 20-এর সাথে 10 যোগ করলে 30। এখন দেখুন যে আগে আমরা 10 যোগ করেছিলাম, 10-এর সাথে আবার আমরা মনে মনে 2 যোগ করে নেব, তাহলে কত 12, তাহলে 30-এর সাথে 12 যোগ করলে 42, তো 42 হয়। আশা করি বুঝতে পেরেছেন। মানে প্রতিটা আমি 2 করে এক্সট্রা করে যোগ করবো। যেমন শুরুতে যদি আমি 2 থেকে 6-এর মধ্যে আমি যদি 4 যোগ করি, তাহলে 6 থেকে 12-এর মধ্যে আমি 6 যোগ করবো, 12 থেকে 20-এর মধ্যে আমি 8 যোগ করবো, 20 থেকে 30-এর মধ্যে আমি 10 যোগ করবো, এবং 30 থেকে পরের সংখ্যার মধ্যে আমি 12 যোগ করবো, অর্থাৎ 2 করে সিকোয়েন্সিয়ালি আমি যোগ করছি। দ্বিতীয় প্রশ্ন যদি আসি তাহলে হচ্ছে দেখুন যে ACFJO, পরের প্রশ্নটা কি, পরের অ্যান্সারটা কি হবে। তো এখানে যদি দেখুন তাহলে হচ্ছে আমরা যদি একটু দেখি যে আমরা এখানে ক্রম করে নিব, অর্ডার ওয়াইজ দেখবো। যেমন এ হচ্ছে 1 নাম্বার, এখানে লেখাই আছে 1 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, এফ হচ্ছে 6 নাম্বার, জে হচ্ছে 10 নাম্বার, ও হচ্ছে 15 নাম্বার। তাহলে তার পরেরটা কি হবে। তাহলে এখন আমরা সংখ্যা ভিত্তিক দেখি। যদি দেখি দেখুন প্রথমে হচ্ছে 1-এর সাথে 2 যোগ করলে কত হয়, 3 হয়। এরপর 3-এর সাথে 3 যোগ করলে অর্থাৎ 1 করে বাড়বে, অর্থাৎ 1-এর সাথে 2 যোগ করছি, 1-এর সাথে 2 যোগ করলে 3, এখন 3-এর সাথে 3 যোগ করবো তাহলে 6, 6-এর সাথে 4 যোগ করবো 10, 10-এর সাথে 5 যোগ করবো 15, 15-এর সাথে 6 যোগ করবো, তাহলে কত হয়, 15-এর 6 যোগ করলে 21 হয়। এখন 21 নাম্বার সংখ্যাটা কত। এখন যদি আপনারা দেখেন যে আমি যদি একটু কাউন্ট করি তাহলে ABCDEFGHIJKLMNOPQRSTU, তাহলে টি হচ্ছে 20 নাম্বার, ইউ হচ্ছে 21 নাম্বার, তাহলে 21 নাম্বার হবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই 1 থেকে 3-এর মধ্যে আমি 2 যোগ করবো, 3 থেকে 6-এর মধ্যে 3 যোগ করবো, 6 থেকে 4-এর মধ্যে 4 যোগ করবো, 10 থেকে 15-এর মধ্যে 5 যোগ করবো, আর 15 থেকে তাহলে 6 যোগ করবো, তার মানে 21 নম্বর সংখ্যা হচ্ছে ইউ। এর পরবর্তীতে 3 নম্বর প্রশ্ন যদি দেখি তাহলে হচ্ছে দেখুন যে সিমিলার হয়েছে, এটা একটু টেকনিক্যাল প্রশ্ন। আপনারা যদি একটু ক্রমটা দেখেন যে 7, 14, 28, 56, 112, তারপরেরটা কি দেখুন যে 2 করে গুণ হতে থাকবে, 7 দুগুণে 14, 14 গুণে 28, 28 দুগুণে 56, 56 দুগুণে 112, 112 দুগুণে কত, 100, 100, 200, আর 12, 12, 24, তাহলে 224 এরকম। আচ্ছা, এর পরবর্তীতে সিরিজ যদি আসি তাহলে দেখুন ZXUQL, এই সিরিজটা একটু কঠিন। সো এটা আসলে কি আগের ওয়েতে আপনারা হাতে হাতে গুনে করতে পারেন। সেটা হচ্ছে আমরা যদি আগের ক্রম অনুযায়ী বসাই 24, 26, 24, 21, 17, 12, সো এটা একটু কঠিন। দেখুন এখানে প্রথমত এখান থেকে 2 কমছে, 26 থেকে 24 হয়েছে। এর পরবর্তীতে দেখুন যে 24 থেকে 3 কমে 21 হয়েছে, তাহলে 21 থেকে 4 কমবে, 21 থেকে 4 কমলে 17,
17 থেকে 5 কমবে, 5 কমলে 12, তাহলে 12 থেকে এখন কত কমবে? 6 কমবে, কারণ এক এক করে আমরা অতিরিক্ত কমাইতে, এক এক করে আমরা এক্সট্রা কমাতে থাকবো। তাহলে 17 থেকে 5 বিয়োগ করলে 12, 12 থেকে এখন আমি 6 বিয়োগ করব, 6 যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 6 থাকে। 12 থেকে 6 বিয়োগ করলে এখন 6 নম্বর কত? A B C D E F, F হচ্ছে 6 নম্বর অর্ডারের সংখ্যা, শেষ। সো এইভাবে কিন্তু আপনারা টেকনিক্যাল ওয়েতে করতে পারেন, অর্থাৎ আমরা এখানে এক এক করে অতিরিক্ত বিয়োগ করবো। যেমন যদি 26 থেকে 2 বাদ দিলে 24, 24 এখন 3 বিয়োগ করবো, 21 থেকে 17 মধ্যে 4 বিয়োগ করবো, 17 থেকে 12 মধ্যে 5 বিয়োগ করবো, আর তারপর হচ্ছে আমরা 6 বিয়োগ করবো। এখন হচ্ছে অ্যানালজি বা অ্যানালজিক্যাল সমস্যা, যেখানে আমরা কি করতে পারি? অ্যানালিটিক ওয়েতে বা তুলনা করতে পারি, অ্যানালাইসিস করতে পারি প্রশ্নগুলো। যেমন ডক্টরের সাথে দেখুন একটা সেমিকোলন দেওয়া হয়েছে, মানে এটা একটা সেকশন, ডাবল সেমিকোলন দেওয়া হয়েছে, মানে এটা আলাদা একটা পোর্শন, ঠিক আছে? তাহলে ডক্টর হসপিটাল যদি আমরা দেখি, ডক্টর কোথায় থাকবে? হসপিটালের মধ্যে থাকবে, তাই না? ডক্টর হসপিটালে থাকে। আর টিচার কোথায় থাকবে? স্কুলে থাকবে। সো স্কুল আছে। এখন অনেকে মনে করতে পারেন যে ক্লাসেও তো হয়, ছাত্র ক্লাসেও থাকে, কিন্তু দেখুন যে ডক্টর হসপিটাল থাকে, হসপিটালে কিন্তু রুম থাকে, তার মানে এটা একটা ইউনিট বোঝানো হয়েছে। হসপিটাল ইজ আ ইউনিট, ইউনিট হিসেবে চিন্তা করেন যে ডক্টর হসপিটালে থাকে, টিচার তাহলে কোন ইউনিটে থাকে? স্কুল ইউনিট থাকে। স্কুলেরও ক্লাস হয়, আবার হসপিটালেরও কিন্তু রুম হয়। এই জন্য হসপিটাল, এখানে আমাকে টিচারের রুম ক্লাস রুম দেওয়া যাবে না, বরং এখানে হসপিটাল একটা ইউনিট বা একটা পুরো জায়গাকে আমাদের হসপিটাল বলা যাবে। ডক্টর যদি হসপিটালের মধ্যে কর্মরত থাকেন, টিচার স্কুল বা কলেজে কর্মরত থাকবেন। আচ্ছা, এরপর আরেকটা সমস্যা আছে, 6 নম্বর সমস্যা, সেটা হচ্ছে পেন। পেন দিয়ে যদি আমরা রাইট করি, তো নাইফ দিয়ে আমরা কি করব? কাট করব। আচ্ছা, এর পরবর্তীতে 7 নম্বর সমস্যা আসি, সেটা হলো দেখুন যে অক্সিজেন হচ্ছে লাইফ, তাহলে ফুয়েল কি হবে? অক্সিজেন হচ্ছে লাইফ, তাহলে অক্সিজেন যদি লাইফ হয়, তাহলে অক্সিজেন আমাদের জীবনের জন্য প্রয়োজন। তাহলে ফুয়েল কিসের জন্য প্রয়োজন? ফিউয়েল কিসের জন্য প্রয়োজন? মেশিনের জন্য, ইঞ্জিনের জন্য প্রয়োজন। এখন অনেকে বলতে পারেন মেশিনও তো হতে পারতো, বাট আমরা যদি স্পেসিফাই করি, ইঞ্জিনেই কিন্তু আমরা মূলত ফিউয়েলগুলো দিই, পেট্রোল, অকটেন, বিভিন্ন ডিজেল, বিভিন্ন জিনিস জাতীয়। তো এইভাবে টেকনিক্যাল ওয়েতে করতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে 8 নম্বর আসি, তাহলে হ্যান্ড গ্লোভস, তাহলে হাতের মধ্যে আমরা গ্লোভস পরি। তাহলে ফুট, ফুট মানে পায়ের পা, পায়ের পাতা বোঝায় আসলে। ফুটের মধ্যে আমরা কি বলি? সক্স পরি, সক্স মিনস মোজা। আচ্ছা, এরপর আসে অন, এরপর আমরা পরের সেকশন যদি চলে আসি, সেটা হচ্ছে অড, অন, আউট। মানে হচ্ছে অড মানে স্ট্রেঞ্জ টাইপের সংখ্যা, এসেন্ট্রিক টাইপের সংখ্যা বোঝানো হয়েছে, যে একটা হচ্ছে অস্বাভাবিক কথা আমাকে খুঁজে বের করতে হবে। আমরা যদি একটু দেখি নেক্সট স্লাইডে, সেটা হলো যে 9 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দেখুন ম্যাঙ্গো, ব্যানানা, আপেল, পটেটো, এটার মধ্যে কোনটা হচ্ছে ব্যতিক্রম? ম্যাঙ্গো হচ্ছে কি? ফ্রুটস। ব্যানানা কি? ব্যানানা হচ্ছে ফ্রুটস। অ্যাপেলটাও কি? ফ্রুটস। কিন্তু পটেটো কিন্তু ওরকমভাবে আমরা ফ্রুটস না, যদিও এটা ফল, শাকসবজির মধ্যে পড়ে, কিন্তু ম্যাঙ্গো, ব্যানানা, আপেল, এভাবে আপনারা সেটাকে ডিফারেন্সিয়েট, ডিস্টিংগুইশ করতে পারে, ডিস্টিংক্ট করতে পারে। সেটা হচ্ছে ম্যাঙ্গো, ব্যানানা, আপেল তিনটাই হচ্ছে মিষ্টি, কিন্তু পটেটো মিষ্টি না। আবার ম্যাঙ্গো, ব্যানানা, আপেল তিনটাই হচ্ছে ফল, পটেটো কোনো ফল না, এটা শাকসবজির মধ্যে পড়ে। ইট বিলংস টু দ্য ভেজিটেবলস। তারপর 10 নম্বর যদি আসি, সেটা হচ্ছে পেন, পেন্সিল, ইরেজার, পেপার। দেখুন তিনটাই, পেন, পেন্সিল, ইরেজার তিনটাই কিন্তু পেপারের উপর অ্যাপ্লিকেবল, বা ইমপ্লিকেশনসটা করা হয় পেপারের উপর, অর্থাৎ পেপার দিয়ে, পেপারের উপর আমরা পেন পেন্সিল দিয়ে লিখি, আর মোছার জন্য আমরা পেপারের উপর রাবিং আউট করার জন্য, ইফেস করার জন্য ইরেজার ইউজ করি। যাই হোক, 11 নম্বরটা আসি, তাহলে এখানে কি ব্যতিক্রম হচ্ছে? পেপার। 9 নম্বরের ব্যতিক্রম ছিল পটেটো। 11 নম্বরের ব্যতিক্রম কি? দেখুন ক্যাট, ডগ, কাউ, টাইগার। এখানে আপনি বুঝতেই পারছেন টাইগার ব্যতিক্রম, কারণ কি? ক্যাট, ডগ, কাউ তিনটাই হচ্ছে স্বাভাবিক প্রাণী, আর টাইগারটা হচ্ছে হিংস্র প্রাণী, ঠিক আছে? এগুলো হচ্ছে মিট টাইপের প্রাণী, আর এটা হচ্ছে অনেক মানে অনেক হচ্ছে মাংসাশী প্রাণী, কার্নিভোরাস প্রাণী, বা অনেক হিংস্র প্রাণী আর কি, টেরিবল প্রাণী আছে। এরপর আসি, এটা আমরা গেল। এরপর পরের সেকশনে যদি চলে আসি, তাহলে এরপর কোডিং, ডিকোডিং টাইপের সমস্যা। কোডিং, ডিকোডিং টাইপের সমস্যা হলো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রুশিয়াল একটা সমস্যা। এইটা যদি আপনারা আইডিয়া রাখেন, তাহলে অনেকটাই কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন সিএটি 24, ডিওজি 26, তাহলে ব্যাট কি? অনেকেই জানেন, অনেকের ক্ষেত্রে বলে দিচ্ছি যারা জানে না। দেখুন এখানে ক্রমগুলো যোগ করতে হবে। আগেই আমরা কিন্তু অর্ডার বা সিকোয়েন্স করে আসছি, ক্রমগুলো যোগ করতে হবে। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন সিএটি, সি হচ্ছে 3 নম্বর সংখ্যা, এ হচ্ছে 1 নম্বর সংখ্যা, টি হচ্ছে যদি কোনো এ বি সি ডি এরকম করে টি পর্যন্ত যাবেন, এটা 20 নম্বর ক্রম। তিনটা যদি যোগ করি, 20 একে হচ্ছে 21, 21 3 24, তাহলে 24 হয়। তাহলে বিটি, বিএটি কি? সেম টু সেম ওয়েতে, সিমিলার ওয়েতে করবেন। আচ্ছা, সিমিলারলি আমরা হচ্ছে 13 নম্বরে যদি আসি, 13 নম্বরটা একটু কঠিন সমস্যা রাখছি। এটা হচ্ছে যদি আমরা দেখি যে মেডিকেল একটা সংখ্যার একটা সিরিজ দিছে, তাহলে ব্রেইনে কি হবে?
সো এই জিনিসটা আসলে একটু সময় সাপেক্ষ বিষয়, কিন্তু অপশন যেরকম থাকবে অপশন দেখে আপনি খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবেন, খুব সহজেই আপনার থেকে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এটা হচ্ছে দেখুন যে এম হচ্ছে 13 নম্বর সংখ্যা, ই হচ্ছে 5 নম্বর সংখ্যা, এ বি সি ডি ই, তারপর ডি হচ্ছে 4 নম্বর সংখ্যা, আই হচ্ছে আপনার 9 নম্বর সংখ্যা, সি হচ্ছে 3 নম্বর সংখ্যা, এ হচ্ছে 1 নম্বর সংখ্যা, এল হচ্ছে 12 নম্বর সংখ্যা। সিমিলারলি আপনার ব্রেনে ক্রমগুলো বের করে ফেলবেন, আমি এখানে লিখে দিয়েছি। এবার 14 নম্বর আসেন। 14 নম্বর হচ্ছে দেখুন যে স্কুলকে উল্টা করে লেখা হয়েছে, স্কুলকে এল এল উল্টা করে লেখা হয়েছে, স্কুল ইজ রিটেন অ্যাজ LCCH। এখন এইখানে একটু বিষয় আছে, দেখুন এটা উল্টা করে লিখলে অনেকে উল্টা করে লিখলে অনেকে ভাবে হয়ে যাবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটাকে আমরা আনটুইস্ট করবো। যেমন দেখুন যে এল হচ্ছে শেষে ছিল, এটা শুরুতে আসছে, এবং ডাবলও পরের সিরিজে ছিল, পিছন থেকে পরের সিরিজে, তার ডাবলও লিখবো, দেখলাম। তাহলে হচ্ছে দেখুন যে সি দ্বিতীয় নাম্বার সংখ্যাটা, আমাদের দ্বিতীয় নাম্বার যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 4 নম্বরে চলে আসছে, তারপর হচ্ছে এসটা আসছে, এবং 1 2 3 4 এই সংখ্যাটা যেটা 4 নাম্বার, এটা হচ্ছে শেষে চলে গেছে। তাহলে এখন আমরা আশা করি বুঝতে পারছেন, আবার বুঝাই দিচ্ছি, একটু জিনিসটা একটু পাজেলিং, বাট বুঝতে পারবেন যে এলটা হচ্ছে এখানে চলে আসছে, এবং মানে পিছন থেকে আমাদের 3 ঘর পিছন সিরিজে লিখছি, যেমন LOO, এটা LOO লিখছি। এর পরবর্তীতে দেখেন যে দ্বিতীয় সংখ্যাটা 4র্থ নম্বরে চলে আসছে, শুরুর সংখ্যাটা 5ম নম্বরে আসছে, আর এইচটা শেষে চলে গেছে। সিমিলারলি আমরা যদি করি, দেখেন এই 3টা আমি কলেজের EGE, এই 3টা আমি উল্টা সিরিজে লিখবো, EGE দেখেন EGE লিখছি। দ্বিতীয় নাম্বারটা লিখবো, দ্বিতীয় নাম্বার কোনটা আছে, ও হচ্ছে লিখবো 4র্থ নম্বরে। তারপর এখানে কি আছে, তারপর হচ্ছে দেখুন যে ও হচ্ছে আমাদের লিখবো আমরা হচ্ছে কোথায়, ও হচ্ছে আমরা লিখবো, যেমন এখানে যদি দ্বিতীয়টা ছিল, তাহলে দ্বিতীয়টা সিটা ছিল হচ্ছে আমাদের 4র্থ নম্বরে, তাহলে এটা থাকবে 4র্থ নম্বরে। এর পরবর্তীতে দেখুন যে শুরুটা থাকবে, তারপরে এই যে দেখুন এসটা থাকবে, তারপরে সিটা থাকবে, তারপরে আর লাস্টে যে ডাবল এল এখানে বসে যাবে, অর্থাৎ এইচটা যেটা থাকবে, এইচটা হচ্ছে শেষে বসে গেছে। তাহলে শুরুতে যে আমাদের মানে এইচটা হচ্ছে শেষে বসে গেছে, তার মানে এখানে যে ডাবল এলটা থাকবে সেটা হচ্ছে শেষে বসে যাবে। মানে আশা করি আপনারা সিরিজটা বুঝছেন যে প্রথম শেষ যেটা আছে যে LOO বসে গেছে, সি নাম্বারটা হচ্ছে 4র্থ নম্বরে, শুরুটা হচ্ছে তারপরে, আর মাঝখানেরটা হচ্ছে শেষে। তেমনই ভাবে ওই অর্ডারে যদি আপনারা মিলান, তাহলে হচ্ছে দেখবেন যে EGE বসে গেছে, EGE, তারপর দ্বিতীয় নাম্বারটা যাবে 4 নম্বরে, আর প্রথমটা যাবে হচ্ছে সি নাম্বারে, আর মাঝখানে এই যে এইচের মতো মাঝখানে যে ডাবল এল আছে এটা শেষে বসে যাবে। এটাই জিনিস, এটা একটু কঠিন, তবে আপনারা বুঝতে পারছেন। এখানে আমি সুন্দর করে ব্যাখ্যাটা লিখে দিছি, আশা করি যে আপনারা এই স্ক্রিনশট নিয়ে খুব সুন্দর হইতে খুব পারফেক্টলি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি বুঝাই দিলাম দাও। এরপর আসলে যে ব্লাড রিলেশন বা ডিরেকশন ওয়াইজ যে সমস্যাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, দেখুন যে A ইজ দ্য সন অফ B, B ইজ দ্য সিস্টার অফ C, হোয়াট ইজ C টু A, মানে A ইজ দ্য, মানে A হচ্ছে B এর পুত্র, তার মানে B হচ্ছে বাবা, A হচ্ছে তার সন্তান। B ইজ দ্য সিস্টার অফ C, B হলো C এর সিস্টার। তার মানে এখানে কি একটা জিনিস বোঝা যাচ্ছে, B হচ্ছে A এর মা, কারণ B হচ্ছে সিস্টার, মানে B হচ্ছে মেয়ে। তার মানে দেখুন যে A যদি আমাদের B এর সন্তান হয় এবং B যদি C এর সিস্টার হয়, তাহলে A এর সাথে C এর রিলেশন কি? দেখুন যে A মানে পুত্র, B মানে মা। কিভাবে মা বুঝলাম, বাবাও তো হইতে পারে, কারণ এখানে হচ্ছে ডিফাইন করে দিয়েছে যে B হচ্ছে সিস্টার, মানে B হচ্ছে মেয়ে, তার মানে B হচ্ছে মা আর A হচ্ছে সন্তান। এখন B এর সিস্টার হচ্ছে C, তার মানে দেখেন যে B এর সিস্টার যদি C হয়, তার মানে C হচ্ছে কি A এর খালা হবে। কারণ আমরা জানি যে আমার যদি মা হয়, আমার মনে করেন আমি একটা ছেলে, আমি হচ্ছে A, আমার মা হচ্ছে B, আমার মা হচ্ছে আরেকটা মহিলার বোন, তাহলে সেই মহিলাটা আমার কি হবে, খালা হবে। খুবই ইজি জিনিস, এটাই বলছে। তাহলে এটা হচ্ছে B ইজ দ্য সিস্টার অফ C, তাহলে C এর সাথে এটা হচ্ছে আঙ্কেল। এখন দেখুন এখানে কিন্তু আঙ্কেল হয় না, এখানে কিন্তু আন্টি হয়। হ্যাঁ, আচ্ছা সরি, ঠিক আছে, আঙ্কেলই হবে, কারণ C হচ্ছে খালা হইতে পারে, বা খালা হইতে পারে, বা মামাও হইতে পারে। মানে আমি একটু এখানে যদি সিটাকে তো এক্স্যাক্টলি বলে দেয়নি সম্পর্ক, আমাকে আঙ্কেলই হবে। কারণ মনে করে আমি তো বললাম যেটা, আমি হচ্ছে একটা A, আমার মা হচ্ছে B,
আমার মা হচ্ছে সি এর বোন। এখন সি হচ্ছে ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। যদি ছেলে হয় তাহলে আমি আন্টি দিব বা খালা দিব, আর যদি ছেলে হয় তাহলে হচ্ছে আমি মানে মামা দিব বা আঙ্কেল দিব, আর যদি মেয়ে হয় তাহলে খালা, তখন আন্টি থাকবে। সো এখানে অপশন ওয়াইজ আপনি আঙ্কেল রাখবেন, যেহেতু আন্টি নেই আঙ্কেল থাকবে। মানে এখানে সি এর সি এর যে জেন্ডারটা সেটা ডিফাইন করে নাই, স্পেসিফাই করে নাই, এটা স্পেসিফাই করে দেয়নি। এরপরে কি আসছে 16 নাম্বার। এটা দেখুন, এটার জন্য আমরা একটু প্রশ্নটাকে বুঝি। ইংলিশে লেখা আছে, বাংলা লেখা আছে, সুবিধা করার জন্য। ইফ ইউ ওয়াক 10 মিটার নর্থ, আমরা একটা ডিরেকশন আমি দেখাচ্ছি। যদি তুমি 10 মিটার নর্থে যাও, তারপর 10 মিটার পূর্বে যাও, 10 মিটার পূর্বে যাও, দেন 10 মিটার পূর্ব থেকে 10 মিটার সাউথে যাও, তাহলে তোমার শুরু থেকে তোমার অবস্থান কোথায়? এটা হচ্ছে 10 মিটার পূর্বে। আচ্ছা, আমি একটু দেখার চেষ্টা করি। এটা আমি আপনাদেরকে একটা জিনিস চিত্র বোঝানোর মাধ্যমে বোঝাচ্ছি। দেখুন, এই ছবিটা একটু আমরা দেখি। সংসারের মধ্যে বলা হয়েছিল যে মনে করো তুমি একটা ছেলে, যে ছেলেটা তুমি হচ্ছে 10 মিটার উত্তরে গেলাম, নর্থে গেলাম, মুভ 10 মিটার নর্থ। মনে করো এটা হচ্ছে, আমরা একটু জিনিসগুলো বুঝি। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ, উত্তর দক্ষিণ, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট, পূর্ব পশ্চিম। ডান দিকটা হলে পূর্ব হয়, বাম দিকটা হলে পশ্চিম হয়। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। 10 মিটার উত্তরে গেলাম, উত্তরে যাওয়ার পর বলছে 10 মিটার পূর্বে গেলাম, পূর্বে যাওয়ার পর বলছে যে, অর্থাৎ এরকম 10 মিটার 10 মিটার উত্তরে গেলাম, তারপর 10 মিটার হচ্ছে আমরা পূর্বে গেলাম, তারপর 10 মিটার সাউথে গেলাম। সাউথের ডিরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে বুঝলেন তো আমি এখন কোথায় আছি? আমরা এই পজিশনে আছি। তাহলে 10 মিটার উত্তর, 10 মিটার পূর্ব, 10 মিটার দক্ষিণ, তাহলে আমি এই পজিশনে আছি। তার মানে আমি কোথায় আছি বলে, এটা কোন পজিশন? এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে আমাদের পূর্ব, তাহলে আমি এখানে আছি। তাহলে আমি হচ্ছে 10 মিটার উত্তর পূর্ব দিকে আছি। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব। আবার বলতেছি, 10 মিটার উত্তরে, দেখুন 10 মিটার উত্তরে গেছি, তারপর 10 মিটার পূর্বে গেছি, 10 মিটার দক্ষিণে গেছি। তাহলে আমি এখন কোথায় আছি? ফার্স্ট কোয়াড্রেন্টে আছি। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হইল যে উত্তর পূর্ব দিকে আছে। কত মিটার? 10 মিটার। কমন সেন্স, এইখান থেকে এখানে দূরত্ব কত? সেম বর্গ আকারে চিন্তা করলে এটা 10 মিটার হচ্ছে ইজি। তাহলে আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা বোঝার জন্য এত কিছু করা। আচ্ছা, আমরা আবার আমাদের স্লাইডটায় ফিরে যাই। ওকে, আশা করি বুঝতে পারছি। খুবই সমস্যায় দেখেন 10 মিটার পূর্বে আছেন, এই কথা 10 মিটার উত্তর পূর্বে আছেন বা 10 মিটার পূর্বে আছেন, যেটা বললাম, যে অর্থাৎ ডান দিকে আছেন, ইস্ট সাইডে আছেন। পরের স্লাইডে চলে যাই। দেখেন, এটা এর পরবর্তীতে আমাদের সমস্যাটা হচ্ছে ম্যাথ লজিক্যাল রিজনিং প্রবলেম। মানে হচ্ছে যে এখানে আমরা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলা বোঝার চেষ্টা করবো। সো এখানে একটু জিনিস বলে দিই। দেখুন, মেডিকেলে আপনার ইমিডিয়েট 1 ঘন্টা টাইম। সো 1 ঘন্টা টাইমের থেকে যদি আইকিউ আসে, সেখান থেকে আপনার বোঝার থেকে সবচেয়ে ভালো হবে যে টেকনিক্যাল ওয়েতে খাটানো। এখন আপনি যদি খুব বুঝে করতে যান, এক্সট্রাকশনস করে করতে যান, তাহলে তো এটা তো ইম্পসিবল হয়ে যাবে বোঝা। সো এটা যদি আমরা একটা আসি, দেখুন আমরা একটু টেকনিক এখানে শিখে ফেলবো। আমি স্লাইডে অ্যাড করছি এটা। দেখুন যে আ ক্লক শোজ 3:15, 3:15, মানে এখানে হচ্ছে 3:15 বলি না সময় আর কি। সো 3 হচ্ছে ঘন্টা, 15 হচ্ছে মিনিট। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ডস? মানে হচ্ছে যে আমাদের যেই ঘন্টার কাঁটাটা থাকবে এবং হচ্ছে মিনিটের কাঁটাটা থাকবে, হ্যান্ডস বলতে কাঁটা বুঝাইছে, তাদের মধ্যকার কোণ কত। সো এটা যদি আপনি বুঝে করতে চান, তাহলে আমার মনে হয় যে কয়দিন ইম্পসিবল হয়ে যাবে। এই জন্য আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো, যেটা আপনার মুখস্থ করে ফেললে হয়ে যাবে। কি করবেন? দেখুন যে ঘন্টার সাথে 60কে গুণ করবেন। আমি টেকনিক শিখাই দিচ্ছি। প্রথমে দেখুন যে ঘন্টার সাথে 60কে গুণ করবেন, মাল্টিপ্লাই 60 উইথ আওয়ার, এরপর মাল্টিপ্লাই 11 উইথ মিনিটস। এটা আপনি এভাবে মনে রাখতে পারেন যে ঘন্টা মানে তো আমরা বুঝি যে 1 ঘন্টা মানে 60 মিনিট, এই জন্য ঘন্টার সাথে আমি 60টা গুণ করবো, মাইনাস মিনিটের সাথে আমি 11 গুণ করবো, 11 মাল্টিপ্লাই করবো, মানে গুণ করবো। গুণ করে সেটাকে 2 দ্বারা ভাগ দিলে আমরা মধ্যবর্তী কোণটা ডিগ্রি অ্যাঙ্গেলে পাবো। ঠিক আছে? দেখুন, আমরা যদি 3-এর সাথে 60কে গুণ করি, তাহলে 318, 180, আর 15-এর সাথে 11কে গুণ করি, তাহলে কত হয়? 165।
সো 180 আর 165, 180 থেকে 165 বাদ দিলে কত হয়? ওখানে হচ্ছে 70 + 80 15 থাকে। তাহলে 15কে এখন আমি 2 দ্বারা রুলস ওয়াইজ 2 দ্বারা ভাগ দিলে 7.5 হচ্ছে বলছে ডিগ্রি, জাস্ট মনে রাখবেন। তাহলে মাল্টিপ্লাই 60 উইথ আওয়ার অ্যান্ড মাল্টিপ্লাই 11 উইথ মিনিটস। ওকে, দেন ডিভাইডেড দিস অ্যান্সার উইথ 2, ঠিক আছে, বাই 2। ওকে, এর পরবর্তীতে আসুন যে ছোটবেলা আপনারা করছেন বয়সের সমস্যা অনেক সহজ। আ ম্যানস এজ ইজ ডাবল হিজ সন্স এজ, মানে একটা মানুষের তার ছেলের বয়সের দ্বিগুণ বছর। তাহলে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ 25, তাদের সন্তান এবং বাবার যদি এজের ডিফারেন্স 25 হয়, তাহলে হোয়াট ইজ দ্য ম্যানস এজ? এই প্রশ্নটা অনেকে কিন্তু মানে এক্সপ্রেসের বলে ভুল করে ফেলবে। এই জন্য আপনারা একটু ভালো করে এইসব প্রশ্নগুলো একটু দেখে যেতে পারেন যে হোয়াট ইজ দ্য ম্যানস এজ, মানে হচ্ছে লোকটার বয়স কত। তাহলে দেখুন একটা মানুষের এজ তার সন্তানের এজের দ্বিগুণ। তাহলে সন্তানের বয়স যদি আমি ধরি এক্স, তাহলে মানুষের বয়সটা কত হবে? মানুষের বয়সটা হচ্ছে হবে আমাদের 2x। সন্তানের বয়স যদি ধরি এক্স, তাহলে মানুষটার বয়স কত হবে? সন্তানের বয়সের দ্বিগুণ, তাহলে হবে 2x, মানুষটার বয়স হবে 2x, সন্তানের বয়স হবে। দুইটা ডিফারেন্স, দুইটা ডিস্টিংশনস কত বলছে? 25, 2x - 6 25, তাহলে x বলছে 25। এখন এখানে অনেকে মনে করবে যে বাবার বয়স মনে হয় 25, বাট দেখুন এখানে কিন্তু বলেই দিছে যে মানুষটার বয়স সন্তানের বয়সের দ্বিগুণ। তাহলে এক্স আমার সন্তানের বয়স, এক্স আসছে 25, তাহলে মানুষটার বয়স কত হবে? ডাবল এজ অফ হিজ সন্সেস, তাহলে 25 × 50, তাহলে মানুষটার বয়স হবে 50। সহজে করতে পারেন। আচ্ছা, এটা আপনি এমসিকিউ থাকলে এভাবে করতে পারেন যে এমসিকিউ তো এরকম থাকবে যে 48, 50, 65 এরকম তো বছর থাকবে। তখন আপনারা হচ্ছে একটু টেকনিক্যাল ওয়েতে বের করে ফেলতে পারেন যে 50 বছর যদি হয় তাহলে মানে সন্তানের বয়স হতে পারে 25 বছর। তাহলে 25 বছর যদি হয় তাহলে 25 থেকে 50 বিয়োগ করলে কিন্তু 25ই থাকে, আবার 25 থেকে দ্বিগুণ করলে কিন্তু 50 থাকে। তাহলে আপনারা এইভাবে এমসিকিউ দেখে উইদাউট গেসিং দিস ক্যারেক্টার আপনারা কিন্তু অ্যান্সারটা ইজিলি আপনার প্রেডিকশন দিয়ে বের করতে পারেন। অবশ্যই একটু সাইড ড্রাফট করার চেষ্টা করবেন যাতে ভুল না হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে একটা 19 নাম্বার সমস্যাটা। আর কয়টা প্রবলেমস আছে? আর অনেকগুলোই প্রবলেমস আছে। আচ্ছা দেখুন যে আমরা শেষের পথে চলে এসেছি। আচ্ছা, তিনটা পেন্সিলের দাম 6 টাকা, 2টা পেনের দাম 10 টাকা। তাহলে 3টা পেন্সিল 6 টাকা হয়, তাহলে একটা পেন্সিলের দাম কত হবে? ঐকিক নিয়ম করলে 2 টাকা করে। 2টা পেন্সিলের দাম 10 টাকা, একটা পেন্সিলের দাম কত হবে? 5 টাকা হবে। তাহলে একটা পেন একটা পেন্সিল, একটা পেনের দাম ছিল কয় টাকা? 5 টাকা। একটা পেন্সিলের দাম কত ছিল? 2 টাকা। 5 2 কত টাকা? 7 টাকা। আশা করি বুঝতে পারছেন, লেখাই আছে। এরপর আসলে ট্রেন জাতীয় সমস্যাগুলো, যেগুলো আমরা অনেক দেখি, অনেক বিসিএস পরীক্ষা, অনেক মানে যে রেলওয়ে মাস্টার যে পরীক্ষাগুলো থাকে সেগুলোতেও কিন্তু আমরা এইসব ট্রেনের সমস্যাগুলো দেখতে পারি। তো আমরা এখানে খুব বেসিক সমস্যাগুলো রাখার চেষ্টা করেছি। আমি এখানে বেসিক সমস্যাগুলো রাখছি যাতে, কারণ তো হাইলি টাইপের প্রশ্ন এখানে কিন্তু আসবে না। প্রথমে দেখুন যে কি বলছে, এ ট্রেন 120 মিটার লং ক্রসেস আ পোল ইন 6 সেকেন্ডস। মানে একটা ট্রেন যেটা হচ্ছে 120 মিটার লম্বা, সেটা একটা পোল ক্রস করেছে, একটা স্থান ক্রস করেছে। বা একটা পোল মানে কি? পোল মানে বলা হয় যে খাম্বা বা এরকম কিছু একটা। পোল ইন 6 সেকেন্ডস। হোয়াট ইজ ইট স্পিড ইন মিটার পার সেকেন্ড? অর্থাৎ কি এটার স্পিড কি মিটার পার সেকেন্ড, এটার স্পিডটা কি? সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখুন যে 120 মিটার লম্বা একটা ট্রেন 6 সেকেন্ড। আমরা একটা সূত্র জানি, S = VT, মানে সময় বা সরণ = হচ্ছে বেগ গুণন সময়। তাহলে V = S/T। তাহলে 120কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 20 মিটার পার সেকেন্ড। এরকম টাইপের প্রশ্ন, এগুলো হচ্ছে আইকিউ টাইপের প্রশ্ন, যেটা আমরা ছোটবেলায় 9 10 ফিজিক্স সে কিন্তু করে আসছে। আচ্ছা, আমরা সেরকম আরেকটা একটা সমস্যা আনছি যে আমরা কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে কোয়াড্রেন্ট দিয়ে বা নর্থ সাউথ পোল দিয়ে, তাই না? হাকিম দক্ষিণ দিকে 20 মিটার হাঁটলো, তারপর বামে ঘুরে 2 কিলোমিটার গেল। আচ্ছা, একটু আসছি। আচ্ছা, শুরু করছি। দেখুন, হাকিম দক্ষিণ দিকে 20 মিটার হাঁটলো এবং তারপর বামে ঘুরে 2 কিলোমিটার গেল। এখন সে শুরুর জায়গা থেকে কোন দিকে আছে? ওকে, আচ্ছা আরেকটু বুঝি। হাকিম একটা লোক যে দক্ষিণ দিকে 20 কিলোমিটার হাঁটলো, তারপর বাম দিকে 2 কিলোমিটার ঘুরে গেল, তাহলে সে শুরুর জায়গা থেকে কোন দিকে আছে? আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু বুঝি। আমরা যদি এখানে একটা চিন্তা করি, দেখুন যে আমরা এটাকে যদি এই দিক থেকে যদি নর্থ পোল, এটাকে ধরবো সাউথ পোল, এটাকে ধরবো ইস্ট পোল, এটাকে ধরবো ওয়েস্ট পোল, ঠিক আছে? তাহলে দেখুন যে হাকিম দক্ষিণ দিকে 20 কিলোমিটার গেল, তাহলে দক্ষিণ দিকে সে 20 কিলোমিটার গেল। এর পরবর্তীতে সে বাম দিকে 2 কিলোমিটার ঘুরে গেল।
তাহলে আমরা এখন বাম দিকে অনেকে মনে করবো হাকিমের বাম দিক আর আমার বাম দিক। দেখুন সিম্পলিফাই করবো, আমার বাম দিক ধরবো, তাহলে বামে 2 কিলোমিটার ঘুরে গেল। তাহলে বাম কোনটা? এইটা বাম। তাহলে বাম দিকে 2 কিলোমিটার ঘুরে গেল। তাহলে বাম দিকে 2 কিলোমিটার যদি ঘুরে যাচ্ছে, এই পজিশনে আছে, এখন সে শুরুর জায়গা থেকে কোন দিকে আছে দেখেন তো। এই জায়গাটা এটা কি? 4th কোয়াড্রেন্ট, এটা হচ্ছে 3rd কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট কোথায়? এইটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, সরি এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। আমরা সে কোথায়? দক্ষিণ পশ্চিমে আসি। তাহলে সে কোথায়? দক্ষিণ পশ্চিমে আসে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিমে আসে। আচ্ছা ঠিক আছে, আরেকটা টেকনিক আমরা এখানে শিখাই দিই। যদি হাকিম দক্ষিণ দিকে না যে উত্তর দিকে যাইতো, তাহলে অ্যান্সার হতো উত্তর পশ্চিম দিক। যদি বামের জায়গায়, যদি দক্ষিণের জায়গায় উত্তর থাকতো, বামের জায়গায় ডান থাকতো, তখন হয়তো উত্তর দক্ষিণ দিক। যে প্রবলেমটা কিন্তু আমরা আগেই দেখে আসছি, আশা করি বুঝতে পারছেন। মানে 20 কিলোমিটার দক্ষিণে গেছে, তারপর বাম দিকে 2 কিলোমিটার ঘুরে গেছে, তাহলে থার্ড কোয়াড্রেন্ট মানে কি? দক্ষিণ। থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। এই যে দক্ষিণ পশ্চিম দিকে, অনেক সহজ সমস্যা, কোয়াড্রেটিক হিসাবে বুঝতে পারেন। আমি অলরেডি একটা দেখাই দিচ্ছি, তাই দেখাচ্ছি না। এরপর রবিনের বাবার একমাত্র বোনের ছেলে রাবিন, রাবিনের সাথে রবিনের সম্পর্ক কি? এই প্রবলেমটা দিয়েছে এই পাজেলিং হওয়ার জন্য, যাতে মানে শ্যাফলিং টাইপের প্রশ্ন, মানে হচ্ছে উল্লাপাল্টা করে প্রশ্ন। এখন রাবিন আর রবিন দুইটা, রবিনের বাবার একমাত্র ছেলে হলো রাবিন, তাহলে রবিনের বাবার একমাত্র ছেলে হচ্ছে রাবিন, সরি কি বলতেছি ভুল বললাম, রবিনের বাবার একমাত্র বোনের ছেলে হলো রাবিন। তাহলে রবিনের বাবার একমাত্র বোন, তাহলে রবিনের বাবার বোন, মনে করেন আমি আমার উদাহরণ দিই, আমার বাবা আছে, তার বোন আছে, আমার বাবার বোন আছে, আমার বাবার বোন আমার কি হবে? ফুফু হবে। আচ্ছা ফুফুর ছেলে কি হবে? আমার ভাই হবে। কিন্তু ভাইটা কি টাইপের ভাই? ফুফাতো ভাই। তাহলে ফুফাতো ভাই মানে কি? ইট মিনস কাজিন। কাজিন আসলে ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, অনেক কিছুই বলতে পারি। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, কাজিন ডিভোর্স শেষ। আচ্ছা এখন দেখবো যে ট্রেন স্টেশনের দৈর্ঘ্য প্রশ্ন আগেও দেখছি, খুবই সহজ প্রশ্নের সমাধান রাখছি। দেখুন একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, সেটি ঘন্টায় 45 কিলোমিটার পার বেগে চলছে। ট্রেনটি 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে সম্পূর্ণ পার হতে কত সময় লাগবে? মানে ট্রেনটা যদি 300 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে সম্পূর্ণ পার করতে যায়, তাহলে তার হচ্ছে কত সেকেন্ড সময় লাগতে পারে। আচ্ছা তাহলে আমরা আরেকবার সমস্যাটা একটু বুঝিয়ে, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, সেটা ঘন্টায় হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, মানে 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আচ্ছা ট্রেন স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, তাহলে হচ্ছে সম্পূর্ণ পার হতে কত সময় লাগবে? দেখুন সমাধান আনছি, সমাধান হচ্ছে ওকে। তাহলে আমরা দেখুন এখানে একটা বিষয় বুঝে আসে, আমার তাহলে রেলগাড়িটাকে মোট অতিক্রম করতে হবে কতটুকু? তার নিজের দৈর্ঘ্য আছে, প্লাস হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার নিজের দৈর্ঘ্য কত? নিজের দৈর্ঘ্য 150 মিটার বলে দিছি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 300 মিটার, মানে মোট দৈর্ঘ্য 450। আপনারা খুব ইজি ওয়েতে করবেন, এখানে এত ট্রেনের দৈর্ঘ্য থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দেওয়া এইসব কাহিনী করতে যাবেন না। জাস্ট মোট অতিক্রান্ত দূরত্ব রাখবেন হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি আমি যোগ করি, তাহলে 150 সাথে 300 যোগ করবো, 450 মিটার। আচ্ছা দেন হচ্ছে আমরা আগের ওয়েতে করবো। এখন দেখুন যে 45 কিলোমিটার বা ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। এই জন্য 45 কিলোমিটারকে মিটার করতে গেলে 45কে 1000 দিয়ে গুণ করবো, আর ঘন্টাকে সেকেন্ডে করতে গেলে 1 ঘন্টা সমান 3400 সেকেন্ড, 3400 দিয়ে ভাগ করবো। 3400 যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের একটা মিটার পার সেকেন্ডে ট্রেনের গতি পাবো। এর পরবর্তী না আগের সূত্র, যে এস ইজিক্যাল টু ভিটি, ভি ইজিক্যাল টু এবং এস ইজিক্যাল টু ভিটি, তাহলে টি ইজিক্যাল টু এস বাই ভি, তাই না? তাহলে এসটা কত লিখবো? এস লিখবো হচ্ছে 450 মিটার, আর গতি লিখবো কত? এই যে 45 কিলোমিটার পার গেলে 45 কিলোমিটার পার ঘন্টাকে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে যদি করলে যেটা আসবে ওইটা গতির জায়গায় দিব, দেখলে কিন্তু আমরা সময়টা সেকেন্ড এককে পেয়ে যাবো। সো অ্যান্সার কিন্তু আসবে আমাদের 36 সেকেন্ড। সো এইভাবে কিন্তু করতে পারেন, মানে খুব সহজ ওয়েতে করবেন, যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য করবেন। এইসব আমার পরীক্ষায় আইকিউ লেভেলে আসার সম্ভাবনা খুব কম, কিন্তু আমরা জাস্ট যদিও আসে আমরা দেখাই দিলাম। সো এখানে আমরা বেসিক সমস্যা রেখেছি, আশা করি এগুলো প্র্যাকটিস করলে আপনারা অনেকগুলোই ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা একটু আইডিয়া পাবেন এবং অনেক উপকৃত হবেন। সো আজকের ভিডিওই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং মেলস রাখি চ্যানেলটা আমি নতুন খুলেছি, আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।